আমার তো সবচাইতে বড় দুঃখের এবং হতাশার জায়গা মনে হয়, আমারই মনে হয়, আর যারা যারা ভিকটিম তাদের কি মনে হয়, আহত পরিবারগুলো যে যথেষ্ট, আহত মানুষজনরা যে যথেষ্ট চিকিৎসা পায়নি, ঠিকঠাক মতো চিকিৎসা, যে জুলাই আগস্টে এক্স্যাক্টলি। আহতরা যে চিকিৎসা পায়নি, এটা স্যার বিরাট ব্যাপার। স্যার এটা কেন এই পায় নাই আসলে? মানে এটার মধ্যে কি এই ঝামেলা? মাত্র 2000 লোকের এই চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছে না? 4000 লোকের, একটা 5000 লোকের, 20000 লোকের? এটা রাষ্ট্র এক্স্যাক্টলি সেটা 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 সত্যিই আমার প্রশ্ন। এবং না। এইখানে এইটার জুলাই মধ্যে ফাউন্ডেশন প্রফেসর ইউনূস কইতেছে টাকা আছে, সব আছে, সব কিছুর ব্যবস্থা আছে। এবং এটা কোথায় গিয়া না না আটকাইছে? এবং কোথায় গিয়া? এটা এবং কি শেখ হাসিনা আটকায় রাখছে দিল্লি থেকে? জুলাই ফাউন্ডেশন আহত মানুষজনদেরকে টাকা বিতরণের ক্ষেত্রে যে অদক্ষতা দেখিয়েছে, সেটা নিয়েও বিরাট কথা আছে। কিন্তু খালেদ, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মিস করে যাচ্ছি। 600 মানুষ না কতজন মানুষ, হ্যাঁ, সেনাবাহিনীর নিরাপদ আশ্রয় তখন দিয়েছিল। এরপরে আমরা দেখলাম রাঘব বোয়ালদের বেশিরভাগ অংশ পালিয়ে গেল। এর দায় কে নেবে বাংলাদেশে? আমরা কেন প্রশ্ন করি না? ডক্টর ইউনূস নিবে। আমাদের ডক্টর ইউনূসের সাথে কথা বলে ছাড়ছে ওদেরকে। না না, আমি এটা লিখে দিতে এটা পারি একটা- প্রফেসর সাইদ ফেরদৌস, আমি এটা এটা না, লিখে দিতে পারি। এটা না, ডক্টর আমি ইউনূসের মতামত ছাড়া সেনাবাহিনী পক্ষে ছাড়া আমাকে- সেনাবাহিনী কি আসে যায়? না না না, আমাকে আমাকে খালেদ বলতে দেন, আমাকে বলতে দেন। জি। নিশ্চয়ই, মানে আপনি যদি তথ্য থাকে আপনি বলবেন, তথ্য কিন্তু না, যদি আন্ডারস্ট্যান্ডিং। আপনার আপনার বোঝাপড়ায় ডক্টর ইউনূস, আমি তো বলবো যে সেনাবাহিনীকে আমার প্রথম জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করেন। যে সেনাবাহিনী, হ্যাঁ, আপনার আমি কি করছি এখানে? আমি তো জিজ্ঞেসই করছি। না, সেনাবাহিনী তো উত্তর আমি দিচ্ছে না। মানে আমাদের জিজ্ঞেস তো ডক্টর ইউনূস কি করতে হবে? আমরা তো ডক্টর ইউনূস আমাদের সিভিলিয়ান। একটা সেনাবাহিনী দেখেন, আমাদেরকে না, খালেদ, স্যার খালেদ, আমি বলি, সেনাবাহিনী আমাদেরকে একটা আইএসপিআর থেকে তথ্য দিছে যে আমাদের কাছে খালেদ, 300 জন ছিল। জি স্যার বলেন। আসেন জি স্যার। আসেন খালেদ, আপনি জি স্যার। আমি সবাই মিলে ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি। ডক্টর ইউনূস কিন্তু আমাদের খালেদ, কথা জবাব দেন না। কিন্তু খালেদ, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বিচারের আওতায় আনতে পারছি না কেন এখনো? আমরা এখনো ঠিকঠাক মতো বিচার শুরু করতে পারছি না কেন? আমরা কেন হত্যা মামলা, কেন আপনি সাংবাদিকদের ক্ষেত্রে হত্যা মামলা বলছেন, শাকিল রূপার ক্ষেত্রে হত্যা মামলার কথা বলছেন, আমি তো বলবো যে ওই ইয়ের ক্ষেত্রে হত্যা মামলা, সাকিব আল হাসানের ক্ষেত্রে হত্যা মামলা। আমি মনে করি যে হত্যা মামলার জন্য দায়ী, যে হত্যা মামলার, যার উপরে হত্যা মামলা বর্তায়, সে অবশ্যই হত্যা মামলা হবে, হত্যা মামলা তার 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 ক্ষেত্রে রুজু করা হোক। কিন্তু যার ক্ষেত্রে প্রযোজ্য না, তার ক্ষেত্রে এটা দেয়ার কি মানে? আমি বরং সুনির্দিষ্ট ভাবে মনে করি যার যে অপরাধ, একটা হচ্ছে দল হিসেবে, সংগঠন হিসেবে, পদধারী হিসেবে ব্যক্তি এবং সংগঠনের যে অপরাধ ছিল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, আপনি শুধু শেখ হাসিনা, শেখ রেহানা প্রতীক অর্থে বলেছেন তো, আমি মনে করি যে একদম আওয়ামী লীগের সাংগঠনিক পদে যারা গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন, যারা এই গণহত্যার সাথে যাদের সংশ্লিষ্টতাকে যারা অস্বীকার করতে পারবেন না, তাদের প্রত্যেককে যেমন বিচারের আওতায় আনা উচিত, খালেদ, বাহিনীগুলোকে বিচারের আওতায় আনা উচিত। আজকে আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি, আজকে আপনি বলছেন প্রথমে যে আয়নাঘর আছে, আয়নাঘর নাই। আমাদের তো প্রত্যেকটা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মানুষজনকে বিচারের আওতায় আনতে হবে। খালেদ, শেষ করিনি। শিক্ষকদেরকে, সাংবাদিকদেরকে যেমন, শিক্ষকদেরকে তেমন, বিচারপতিদেরকে যেমন, যারা সবাই ওই রেজিমের লেগেসিকে, ওই রেজিমের এই অপশাসনকে বৈধতা দিয়েছিলেন। আমার যে সহকর্মীরা ক্যাম্পাসে ছাত্রলীগকে পেটোয়া হয়ে উঠতে সাহায্য করেছিল, তাদেরকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারবো না? আমি তো মনে করি প্রতিশোধ না, খালেদ প্রতিশোধ না, অবশ্যই আমরা একটু প্রতিশোধ চাই না, এক রত্তিও না, অবশ্যই, কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই। অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগ হোক, অন্য কোনো অঙ্গ সংগঠন হোক, এই গত 15 বছর ধরে তো ছাত্রলীগ ছিল, তাদের এই মনস্টার হয়ে ওঠা, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেলায় দেওয়ার জন্য যেসব শিক্ষকরা দায়ী, ঘটনা উল্লেখ করে 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 সেসব শিক্ষকদের, সেসব দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, উপাচার্যদের শাস্তি ব্যবস্থা করতে হবে। কিন্তু রংপুরে বোম মাইরা মানুষ মারছে, এটা তো মামলা। খালেদ, না না, সেটা তো আছে খালেদ। এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ আবার এবারেও উপাচার্য বা উপ উপাচার্য পদে নিয়োগ, কত ডেঞ্জারাস লাইন আপনি বোঝেন, মানে সাংঘাতিক। যারা ওই আমলে এরকম কিছুর সাথে যুক্ত ছিলেন, তাদেরও কেউ কেউ এবারে নিয়োগ পেয়েছে। আমি মানে জেনে বুঝেই বলছি। তো এগুলো তো চিন্তা করার বিষয়। আমি মনে করি, হ্যাঁ, এবং অবশ্যই সরকারের ব্যাপারে আমার হাজারটা নালিশ আছে। ধরেন, সবচেয়ে বড় ওয়ারি করার বিষয় তো পুলিশ বাহিনী দাঁড়াচ্ছে না, সেনাবাহিনী ঠিকমতো কাজ করতে পারছে কিনা, সেগুলো যেমন, হ্যাঁ, সেনাবাহিনীর আগস্টের আগের ভূমিকা
এবং পরের ভূমিকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্যার আমাদের বলেন। একদমই সময় একদম শেষ, আমরা একটু একদম, প্রফেসর হ্যাঁ, রহমানকে ঠিক একদম আছে। শুনতে চাই। আপনি অনেক বড় প্রেক্ষাপটে একটা বলেছেন, আমাদের নতুন কোনো প্রশ্ন নাই। প্রফেসর রহমান যেসব বিষয়গুলির ক্ষেত্রে আসলে প্রফেসর ফেরদৌস আঙ্গুল তুলেছেন, অর্থাৎ আহতদের চিকিৎসা, যারা আসলে সত্যিকার অর্থে দায়ী তাদের বিরুদ্ধে মামলা করা, এখনো প্রশাসন সহ অন্যান্য নানা জায়গায় বিগত সরকারের নানা ক্ষমতার চিহ্ন থেকে যাওয়া, সেনাবাহিনীর পক্ষ থেকে পিক অ্যান্ড চুজ করা, 3 জনকে ধরা 37 জনকে ছেড়ে দেওয়া বা 37 জনকে ধরা 3 জনকে ছেড়ে দেওয়া, এগুলো তো আসলে প্রশ্ন করতে হবে। মানে এখন আমরা প্রশ্ন কার কাছে গিয়ে করবো? মানে ওইটাও একটু যদি আপনি একটু বলেন যে Absolutely, মানে absolutely. প্রতিটা জায়গায় আমি প্রফেসর সাইদ ফেরদৌস যে যে পয়েন্ট তুলেছেন প্রত্যেকটা জায়গায় যদি আপনি একটু টাচ করেন, কারণ আমিও এই ব্যাপারগুলিতে কনসার্ন। জি। জুলাই গণ অভ্যুত্থান তো একটা বিশাল বড় ঘটনা। এই ঘটনা আমরা যদি এখন যারা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদেরকে যদি আমরা দেখি যে দুটা দল, এক দল আসলে এই গণ অভ্যুত্থানের স্পিরিটের ভিতর দিয়ে এসছেন, আরেক দল এসছেন গণ অভ্যুত্থানের সাথে তাদের হয়তো সরাসরি সংযোগ নাই, কিন্তু আপনার এই নতুন দেশটাকে যারা আসলে নেতৃত্ব দেবেন তাদের এই স্পিরিটটাকে কোনো না কোনো ভাবে বহন করতে হবে। যদি তিনি বহন করতে না পারেন, তিনি আসলে বুঝবেন না যে কাজটা কিভাবে করতে হবে। এবং তাহলে যারা এখন স্পিরিট নিয়ে এসছেন তাদের তাদের মধ্যে ভুল হচ্ছে, তাদের তাদের হয়তো ম্যানেজমেন্টের অদক্ষতা দেখা যাচ্ছে, নিশ্চয়ই। দেখবারই কথা। সেটা তো তারা তো ম্যানেজার হিসেবে দক্ষ হয়ে ওঠেননি, তারা ছাত্র, তারা আন্দোলন করেছেন, এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন একটা রোল প্লে করতে হচ্ছে। তো এই ফাঁকে আমরা অনেকগুলো দুঃখজনক ঘটনা দেখছি। ধরা যাক এই যে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখছি যে খুব চিকিৎসা ব্যাহত হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না। তো সেগুলো কিন্তু সদিচ্ছার অভাব আছে বলে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে যে তাদের ম্যানেজারিয়াল স্কিলের অভাব আছে। কিন্তু একদম। কাজটা সঠিকভাবে যারা করতে পারতো তাদেরকে তারা সঠিক সময়ে কানেক্ট করতে পারছে না। আবার আপনার মনে রাখতে হবে যে 15 বছর দেশে একটা মেশিনারি গ্রো করেছিল। দেশের প্রত্যেকটা সেক্টরে, সেক্টর থেকে এই মেশিনারির এলিমেন্ট গুলোকে আপনি হ্যান্ডপিক করে করে তুলতে আপনার কিন্তু আর অন্তত 2-5 বছর লাগবে, এত অনেক সহজ লাগবে। না। এবং একদম। ইনফরমেশন গ্যাপ আছে, আপনি এখানে আমাদের নেটওয়ার্কিং আছে। না আমি না প্রফেসর সুমন রহমান, আমি 2-3টা জিনিস শুধু একটু যুক্ত করি ফেরদৌস স্যারের সঙ্গে। একটা হচ্ছে যে এটা তো অবশ্যই যে আপনি আসলে তালিকা করে যারা আহত হয়েছে তাদের কাছে টাকাও আছে, সব আছে, সেটা আপনি দিতে পারলেন না কেন সেটা আপনাকে কইতে হবে। সেনাবাহিনীর ক্ষেত্রে আপনি কারে ছাড়ছেন কারে ধরে রাখছেন সেটা আপনাকে কইতে হবে। এইটা ঠিক Definitely. ম্যানেজারিয়াল ব্যাপার বলে আমার কাছে মনে হয় না। 6 মাস হয়েছে এই রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমরা গত 3-4-5 বছর ধরে শুনে আসতেছি যে ভারতীয়রা এখানে কাজ করতেছে বিনা ওয়ার্ক পারমিটে, টাকা হুন্ডি করে পাঠায়, আমাদের টাকাগুলি 9-6 হয়, ডলারগুলি এরকম করে যায়, প্রত্যেকটা জায়গার মধ্যে বসে থাকে। পররাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞেস করলে সে এখনো তালিকা করে না, কারণ এটা তার প্রায়োরিটির মধ্যে পড়ে না। তার প্রায়োরিটিতে আছেটা কি আমি তো এটা বুঝি না। এই সরকারে আপনি ম্যানেজারিয়াল জায়গা থেকে বলতেছেন, প্রত্যেকটা লোককে আপনি তো ধরে নিয়ে আসছেন বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্ট থেকে, 3 জন উপদেষ্টা বাদ দিলে, যদি মানে নবীন উপদেষ্টা আপনি বাদ দেন, কিন্তু তাদের আবার কাজটা কি, মানে তাদের ম্যানেজারিয়াল দক্ষতাটা আপনি বলতেছেন, তাদের তো ইচ্ছাই নাই কাজ করার, এরকমও মনে হতে পারে। না, ওই যে বললাম যে আপনার তারা তো অভ্যুত্থানের স্পিরিট থেকে আসেনি, যেহেতু স্পিরিট থেকে আসেনি তাদের আসলে ওই 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 রকম যেই কমিটমেন্টটা আমরা তাদের কাছে আশা করছি সেই কমিটমেন্টটা নাই। তারা টাইম সেনসিটিভ না, তাদের মধ্যে অদক্ষতা আছে, এই অদক্ষতাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আমি বলবো যে এটা ধরা যাক একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিন্তু অনেক দক্ষ হতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আমি তাদের দক্ষতা দেখেছি, অনেক কাজ তারা অনেক দ্রুত গতিতে করতে পারতো। এই সরকার একটা গণবান্ধব সরকার, কিন্তু এই সরকার সেই রকম দক্ষ না। হ্যাঁ, তাদের এই দক্ষতাটা আসলে লার্ন করতে হবে। আপনার কাছে কি মনে হয় না স্যার, আপনার কাছে কি মনে হয় না যেই কাজ ওর করা দরকার সেই কাজ হয় না কইরা যেই কাজ ওর করা দরকার নাই ওই কাজ হয় আনতেছে, বিকজ এটা শুনতে ভালো, এটা পপুলিস্ট, এইটার মধ্যে থেকে আসলে মানে কেন, মানে যেই কাজ করা দরকার ওর ওইটা না করে অন্যগুলি করছে। আর অভ্যুত্থানের স্পিরিট বলতেছেন, আমি প্রফেসর রহমান আপনি স্মরণ করে দিতে চাই, আওয়ামী লীগের এই 15 বছরের রেজিমে যারা আওয়ামী লীগের কোলিগে উঠে নাই তারাই তো সবাই মানে অভ্যুত্থানের পক্ষের লোক, তারা আলাদা করে কিছু প্রমাণ করার দরকার নাই। কারণ আওয়ামী লীগ তেমন সর্বগ্রাসী, মানে এই কমিটি সেইটা একটা পুরস্কার, এই বাংলা একাডেমি এগুলো তো দিতেই ছিল সারাক্ষণ। তো এখন না, যে ব্যাপারটা তাই আসলে আওয়ামী লীগের কলেজে কতখানি উঠেছে বা উঠে নেয় আমরা কিন্তু এতখানি নিশ্চিত না। কারণ আওয়ামী লীগের গ্রাস থেকে কতজন আসলে কতখানি দূরে ছিল সেটা ইতিহাসের ব্যাপার, সেটা কিন্তু খুঁজলে এমনকি আমি বলবো যে লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তো এখন যাই হোক, আমাদের যা আছে তা নিয়ে তো কাজ করতে হবে। তো সেখানে আমি বলবো যে অদক্ষতা আছে,
অদক্ষতা আছে, প্রায়োরিটি সিলেকশনে তাদের অদক্ষতা আছে, তাদের ডিসিশন মেকিং অদক্ষতা আছে, তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম আছে, পপুলিজম সার্ভ করছেন, সঠিক কাজটা কখন করতে হবে তারা বুঝতে পারছেন না। এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এখন এইগুলোর সমালোচনা আমরা করে যাচ্ছি, গণমাধ্যমে করে যাচ্ছি, ব্যক্তিগত যোগাযোগে, সাংগঠনিক যোগাযোগে করে যাচ্ছি, করে করে যতখানি ঠিক করতে পারি, এছাড়া তো কিছু করার নেই, আমাদের হাতে তো আর কোনো অপশন নাই। আচ্ছা, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, সেই 1 মিনিট সময়ের মধ্যে আপনাদের দুজনের কাছ থেকে 30 সেকেন্ড উত্তর চাই। অনেকেই বলতেছেন যে আচ্ছা, চামচামি কি ফৌজদারি অপরাধ? যেমন আমাকে বলতেছেন যে আপনিও তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করতেছেন, ইউনূস সরকারের পক্ষে চামচামি করতেছেন, এটা আপনার বিরুদ্ধে কি ফৌজদারি অপরাধ হবে কিনা, এটা নিয়ে আমি একটু 30 সেকেন্ড শুনতে চাই প্রফেসর ফেরদৌসকে, 30 সেকেন্ড শুনতে চাই প্রফেসর রহমানকে, এবং শেষ করে দিতে চাই। প্রফেসর ফেরদৌস, না না আমরা চামচামি ফৌজদারি অপরাধ কিনা? না, আমি এইগুলো এই ধরনের কথার মধ্যে ঢোকার কোনো মানে না, আমাকে বলছে আপনার রাজনৈতিক অবস্থান, হ্যাঁ, আপনার পার্সপেক্টিভ বদলাতে পারে। আপনার পার্সপেক্টিভ শুনে তার মনে হতে পারে গতকালকে খালেদ এই জায়গায় ছিল, আজকে এই জায়গায় আছে, সে কারণে এটা চামচামি। তো আমি এইসব ডেফিনেশনের মধ্যে যাই না। শুধু খালেদ, আমি এই সুযোগটাকে ব্যবহার করব। এই সরকারের একটা অদক্ষতা হচ্ছে রাজনৈতিক শক্তির সাহায্য না নিতে পারা, রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ তৈরি করতে না পারা। আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে বহুত্ববাদী রাজনীতির কথা ছাত্র সমন্বয়করা বলছেন, কিন্তু তাদের আচরণে অনেক সময় বহুত্ববাদের বিরোধী অবস্থান দেখা যাচ্ছে। আদিবাসীর ক্ষেত্রে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে, পাঠ্য বই পুস্তক পরিবর্তনের ক্ষেত্রে যে আন্দোলন হলো, সেখানে কিন্তু আমরা ছাত্র সমন্বয়কদের পরিষ্কার বহুত্ববাদী অবস্থানকে প্রমোট করতে দেখি নাই। এটা আমার কাছে আশঙ্কার জায়গা মনে হয়। প্রফেসর সুমন রহমান, আপনি যদি শেষ কথা একটু বলেন। আমরা না, অ্যাবসলিউটলি আমি মনে করি যে সরকারটা বহুত্ববাদী হওয়ার কথা ছিল। সরকারটা এই একটা সুযোগ ছিল যেখানে আমরা আসলে একটা প্লুরালিস্ট সোসাইটি তৈরি করতে পারতাম, একটা খুবই রেসপন্সিভ ডেমোক্রেসি তৈরি করতে পারতাম। সেই সুযোগটা আমরা নিচ্ছি না, বরং যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে আসলে এখনো কথা বলতে যেন আমার আগের চেয়ে বেশি ভয় কাজ করছে। কেন বেশি ভয় কাজ করছে? কারণ এখন যার বিরুদ্ধে কথা বলবো তাকে আমি ভালোবাসি, আগে যার বিরুদ্ধে কথা বলতাম তাকে আমি এতটা ভালোবাসতাম না, বলে আমি তার বিরুদ্ধে আমি যেতে পারতাম সহজে। এখন তো সমস্যা হচ্ছে যে আমি আমার প্রিয়জনের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি, এই জন্য ভয়টা বেশি কাজ করছে। তো এই ভয়ের সুযোগটা তারা যেন না নেন, তারা যেন আমাদের এই স্নেহ বা এই শ্রদ্ধাটাকে তারা আপহোল্ড করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না দেন আর কি। আমরা আগে সরকারের আমলে দেখতাম হচ্ছে প্রমাণ আমাদের চোখের সামনে যে এস আলমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, একটা কি প্রসিডিউরাল জিনিস ধরে কোর্ট মানা করে দিল, হাইকোর্ট। আর এখন আমরা দেখতে পাই ইশারা, ফ্ল্যাটের ভাড়া দেয় নাকি, গাড়ি ভাড়া দেয় নাকি, কে দেয় না দেয়। এটা আপনি ঠিকই বলছেন। আপনাদের দুজনকে অনেক